যে ক্লাসটা চ্যাপ্টারটা আজকে করব, সেটা হলো যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এটা আপনাদের দুইটা চ্যাপ্টার করতে পারি আজকে মেনলি। এই চ্যাপ্টারটার মধ্যে তিনটা আইএস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে। আমরা ট্রাই করব যে তিনটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আলোচনা করার জন্য। প্রথম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা হলো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। সেকেন্ডটা হলো এই রিলেটেড। আরেকটা হলো যে বরোয়িং কস্টটা। কারণ যখন আপনি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট করেন তখন এই রিলেটেড আপনার বরোয়িং কস্টটা লাগে। সো যেটা IS 23-তে আলোচনা করে, সেটা আলোচনা করব। কারণ একটা কস্টের বরোয়িং কস্টের কতটুকু ক্যাপিটালাইজেশনে যাবে, কতটুকু আপনার রেভিনিউ এক্সপেন্ডিচারে যাবে, সেটার একটা মেজর একটা পার্ট থাকে। আর এরপরে হলো আপনার অ্যাসেটটা যদি হয়ে যায়, এরপর আনুষ্ঠানিক ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট, আরেকটা IS 36। এই তিনটা আইএস আমরা উইল ট্রাই টু ডিসকাস টুডে। সো দ্য ইনিশিয়ালি IS 16, যেটা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এইটাতে যেটা বলছে যে IS 16 provides guidance on accounting property plant and equipment. This represent the bulk item of which tangible non-current assets, যেটা আমাদের tangible non-current যেটা আছে, মানে ইনটেনজিবল অ্যাসেটের জন্য কিন্তু আবার আরেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, সেটা আমরা পরে একটা আলোচনা করব। সো প্রপার্টি প্ল্যান, a tangible item both help for use in production of supply goods and service, for rental to other for the administrative purpose, or expected to be used during more than one period. So এটা আমরা জানি বেসিক্যালি প্রপার্টি প্ল্যান যেটা মোর দেন 1 ইয়ার আমরা ইউজ করব। সো অবজেক্টিভ অফ প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট যেটা বলছে যে the objective of accounting treatment, the recognition of assets, um, the determination of the carrying amount, and the depreciation charge and impairment loss related to the item. So আপনি একটা অ্যাসেট বুক ফর ক্যারিং অ্যামাউন্ট কত থাকবে সেটা আপনাকে, এবং ফাইনালি ডিপ্রেসিয়েশন চার্জ, বেসিক্যালি এগুলা থাকে। দিস প্রোভাইড দ্য ইউজার অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট with information about an entity's investment in property, plant, equipment, and the change of such investment. But IS 16 does not apply। দুইটা জিনিস IS 16 কয়েকটা যেমন যদি আপনার এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস রিলেটেড কিছু থাকে, হুম, তারপরে বায়োলজিক্যাল অ্যাসেট, হুম, এই যদি এগুলো থাকে, এগুলোর ক্ষেত্রে IS 16টা অ্যাপ্লিকেবল না। সো বায়োলজিক্যাল অ্যাসেট তো আমরা বুঝি, তাই না? বায়োলজিক্যাল অ্যাসেট একটা এক্সাম্পল দেন তো কি? স্যার, লাইভ স্টক, ট্রি। ইয়েস। সো এই বায়োলজিক্যাল অ্যাসেট যখন হয় তখন কিন্তু আবার এইটার 16-এর পার্ট না, এটা সেপারেটলি ট্রিটমেন্টে যাবে। সিমিলারলি মিনারেলস রাইট আর মিনারেল রিজার্ভে যে ওইটাকে ফিক্সড অ্যাসেট হিসেবে হলেও এটা এই আন্ডারে আসবে না, এটা আবার সেপারেট IFRS এর আন্ডারে যাবে। সো দ্য কি এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আইডেন্টিফাই বলছে যে মানে আচ্ছা ওকে, এটা অ্যাসেট যেটা হলো যে আচ্ছা এটা কেন, আচ্ছা আসবে। The key elements of financial statement identified the ISB conceptual framework which are relevant to the property, plant, equipment or asset, যেটা হলো future economic benefit inflow হয় to the entity, আর gain which are part of income, increase economic benefit through enhancement of asset and decrease of liabilities, and losses হলো which are include expense, decrease economic benefit। আচ্ছা, সো আমরা তো রিকগনিশন, সো এক্স্যাক্টলি এই যে কোনো অ্যাসেট কিংবা করার ক্ষেত্রে প্রথম জিনিসটা হয় কি যে ইনিশিয়াল রিকগনিশন, তারপরে হয় যে সাবসিকুয়েন্ট রিকগনিশন,
and fine এরকম। প্রথম হলো যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট হলো রিকগনিশন ক্ষেত্রে রিকগনিশন অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট ডিপেন্ডস অন টু মেজর ক্রাইটেরিয়াস। সো মানে একটা অ্যাসেট যখন আপনি করবেন তার টু মেজর ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল যে পার্টটুকু বলছে ইট ইজ probable that future economic benefit associated with the asset will flow to the entity. So যদি এটা হয়, হ্যাঁ, যে ফিউচার ইকোনমিক বেনিফিট অ্যাসোসিয়েটেড টু দ্য এন্টিটি হয়, তাহলে এটা হতে হবে। এবং ওই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের যে কস্ট, অ্যাসোসিয়েট কস্ট, দ্য কস্ট অফ দ্য অ্যাসেট ক্যান বি মেজার্ড রিলায়েবলি। সো ধরেন আপনি যে ফিক্সড অ্যাসেট পেলেন, কিন্তু এটা কস্ট যদি আপনি অ্যাকুরেটলি মেজার করতে না পারেন এবং হ্যাঁ, বুঝতে পারেন যে এটা ফিউচার ইকোনমিক বেনিফিট গুলো আপনার কাছে না আসবে, তাহলে কিন্তু আপনার এটা ইয়েতে আসবে না, ফিক্সড অ্যাসেট হিসেবে আপনার ট্রিটমেন্ট আসবে না। হুম। সো দিস রিকগনিশন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই টু দ্য সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার। প্ল্যান ইকুইপমেন্টের কিন্তু দুইটা ক্রাইটেরিয়া আবার বলছি, যে যেটা হলো যে ইকোনমিক বেনিফিট, ফিউচার ইকোনমিক বেনিফিট গুলো আসতে হবে এবং কস্ট মেজার থাকতে হবে। হ্যাঁ, এই যে এই রিকগনিশন ক্রাইটেরিয়া, এটা শুধু যেমন ইনিশিয়াল রিকগনিশন করার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, এরপরে সাবসিকুয়েন্ট রিকগনিশন করার ক্ষেত্রে, যেমন ধরেন আপনি একটা বিল্ডিং করলেন, আচ্ছা আমি বলি সাবসিকুয়েন্ট রিকগনিশন করার ক্ষেত্রেও এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, আনলেস যে সাবসিকুয়েন্ট রিকগনিশনটা, সাবসিকুয়েন্ট এডিশনাল এক্সপেন্ডিচারটা সেটা ফিক্সড অ্যাসেট হিসাবে বুক ফর হবে না। লাইক ছোট্ট এক্সাম্পল, যে একটা বিল্ডিং করলেন, 5 তলা বিল্ডিং করলেন, এখন আপাতত 3 তলা করলেন, এরপরে 2 তলা যখন করলেন তখন তো এডিশনাল বেনিফিট আসতেছে, কস্ট মেজার করা যাচ্ছে। সো দ্যাট ইজ ফিক্সড অ্যাসেট, বাট ভেরি সিম্পল আর কি। হ্যাঁ, সো এইটা হলো রিকগনিশন। আর সেপারেট আইটেম, অনেক সময় সেপারেট আইটেম থাকে, বলছে মোস্ট অফ দ্য আইটেম অ্যাসেট উইল বি আইডেন্টিফাইড ইন্ডিভিজুয়ালি, বাট দিস উইল নট। সেপারেট আইটেম যখন থাকে, বলছে যে মোস্ট অফ দ্য আইটেম অ্যাসেট উইল বি আইডেন্টিফাইড ইন্ডিভিজুয়ালি, বাট দিস উইল নট বি the case for smaller items such as tools, dies, modules, which are sometimes classified as inventory and written off expenses. ছোট আইটেম যদি হয় থাকে, মেজর কম্পোনেন্টস অর স্পেয়ার পার্টস হাওয়ার শুড বি রিকগনাইজ অ্যাজ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। সো এই যে প্যারা, এইটা একটা কথা বলছে যে এই জিনিসটা যে মোস্ট অফ দা, যদি আপনি ছোট ছোট আইটেম থাকে দেন ইউ ক্যান ক্লাসিফাই দিস এক্সপেন্স, বাট মেজর কম্পোনেন্টস অর স্পেয়ার পার্টস হাওয়ার শুড বি রিকগনাইজ অ্যাজ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, প্যারা 16। হ্যাঁ, ফর ভেরি লার্জ স্পেশালাইজড আইটেম, প্যারা 16, প্যারা 13 একটা আইটেম বলছে, বলছে যে very large and specialized item and apparently single asset should be broken down it into its composite parts. হ্যাঁ, this occurs when the different parts have different useful lives and different depreciation rates were applied to each part. Example, an aircraft where the body and engine are separated as they have different useful lives. So এখানে এক্সাম্পলটা যেটা একদম প্যারাথটিনে এক্সাম্পল শো দিয়ে দিছে, যে যখন আপনি যদি এয়ারক্রাফট করতে চান, এয়ারক্রাফটের কি হয় যে বডি এবং এটা আলাদা হয়। সো ওর ক্ষেত্রে কিন্তু আপনার সেপারেট আইটেম গুলো আলাদা আলাদা ফিক্সড আছে, কারণ এটার ইউজফুল লাইফ, ডিপ্রিসিয়েশন টোটালি ডিফারেন্ট। সো এই ক্ষেত্রে ফিক্সড আছে। একটা এক্সাম্পল দিছে, ফর ইনস্ট্যান্স এ ফার্ম অপারেট লরিস হুইচ হ্যাভ পাস অ্যান ইন্সপেকশন এভরি 6 months। হ্যাঁ, তো if a new vehicle is 20,000 and the cost of inspection is 3,000, then 70,000 will be allocated as the actual vehicle and 3,000 for the first inspection. This 3,000 will be written off over the next 6 months, and the 3,000 paid when the inspection take place will be then capitalized and written off over the following 6 months. তাহলে দেখেন যে এই ইন্সপেকশন কস্ট যেহেতু তার ফিক্সডই, তো এইটা 6 মাসে অ্যাডজাস্ট হবে, আর বাকিটুকু তার যতখানি তার ইউজফুল লাইফ সেটার সাথে অ্যাডজাস্ট হবে। So এভাবে সেপারেট আইটেম গুলোর ক্ষেত্রে সেপারেট ফিক্সড অ্যাসেটের
রিকগনিশন করা হয়। মেজারমেন্ট অ্যাট রিকগনিশন, ইনিশিয়াল মেজারমেন্ট আমরা যখন করব রিকগনিশন, তাহলে আপনি কি করলেন, প্রথম হলো এইটা ফিক্সড অ্যাসেট কিনা সেটা আপনি বললাম না, রিকগনিশন করলাম যে আহ, এইটা ফিক্সড অ্যাসেট। এখন ইনিশিয়াল মেজারমেন্টটা করব আমরা, মানে কোন বুকসে আপনি এই অ্যাসেটটাকে আপনি বুক ফর করবেন। So once an item PP qualifies for recognition as an asset, যখন আপনি এটা অ্যাসেটে কোয়ালিফাই করে ফেললো যে না এটা এখন অ্যাসেট, তখন ইট উইল ইনিশিয়ালি বি মেজার্ড এট কস্ট। তখন এটা ইনিশিয়ালি এটা কস্ট মেজার্ড হবে, এবং কস্ট বলতে বোঝাচ্ছে cost is the amount of cash or cash equivalent paid or the fair value of the other consideration given to acquire an asset at the time of its acquisition or construction. আর fair value ক্ষেত্রে বলছে this is the amount for which an asset would be exchanged between knowledgeable willing parties in an arm length transaction. সো আমরা কস্ট এবং ফেয়ার ভ্যালুর যে ডেফিনেশনটা বেসিক্যালি জানি। সো প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের ক্ষেত্রে initial regulation will be at cost. And what is the element of cost? Initially the purchase price less any trade discount, then import duties and non-refundable purchase taxes, direct attributable cost of bringing the asset to working condition for its intended use, like site preparation, initial delivery and handling cost, installation cost, testing, professional fees. Initial estimate of the unavoidable cost of dismantling and removing the asset and restoring the site on which is located। দেখেন এটা প্যারা 16 থেকে যে এলিমেন্ট অফ কস্টটা কি কি হবে। হ্যাঁ, সো যখন আপনি কস্ট ফিক্সড অ্যাসেটের ইয়েতে আসবে, কোন কস্টটা নেবেন কোন কস্টটা নেবেন না, এটা একটা মেজর পার্ট আর কি। হ্যাঁ, বলছে element cost, some costs are excluded because they are not directly attributed to the item, less like the cost of opening new facilities, the cost of introducing new product, the cost of conducting business in a new location within a new class of customer, administrative and capitalization changes when an item is capable of operating in the manner intended. Cost after that will be have excluded. So এই যে আপনি কস্ট বুক ফর করতেছেন কিন্তু কখন গিয়ে কস্ট বন্ধ করে দিবেন, বলছে যে যখন এটা এই তখন আর যদি কোনো খরচ হয় ওই খরচ আপনি আর বুক ফর করতে পারবেন না, দ্যাট ইজ দ্যাট উইল বি এক্সক্লুড ফ্রম capitalizing cost, and this new additional cost will be treated as revenue expenditure. ওকে, বলছে যে কয়েকটা আইটেম নেভার বি ক্যাপিটালাইজড, অ্যাডমিনিস্ট্রেটিভ and other general cost, startup and similar pre-production cost, initial operating losses before the asset reaches planned performance। আচ্ছা, ওকে। সো যখন অর্গানাইজেশনের এটা তো আপনি কিনার খাতে বললেন সবগুলো আমরা, কিন্তু যখন যদি সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেট হয়, নিজে কনস্ট্রাক্টর করলেন, তখন কি হবে অ্যাসেটটা, যে in the case of self-constructed asset, the same principle are applied as for acquired asset if the entity makes similar asset during the normal course of business for sale externally. Then the cost of asset will be the cost of production. This also means that abnormal cost. So in the case of self-constructed asset, the same principle are applied as for acquired asset. If the entity makes similar asset during the normal course of business for sale externally, then the cost of the asset will be cost of its production. This also means the abnormal cost. Okay, okay. Example of self-constructed asset is when building company built its own head office. So বেসিক্যালি মূল কথা হলো সেলফ কনস্ট্রাকশন ক্ষেত্রে আপনার যে রেগুলেশন ক্রাইটেরিয়া গুলো এবং কস্টের ওই ডিফারেন্সিয়েশন গুলো অনুযায়ী এটা বুক করতে হবে। বলছে internal profit or abnormal cost are excluded from cost. Internal cost incurred during the course of construction are capitalized under IAS 3023 borrowing cost
দে আর এলিজিবল ফর ক্যাপিটালাইজেশন। যদি আপনার ইন্টারনাল কোনো বরোইং কস্ট থাকে তাহলে সেটা মানে আস 23 অনুযায়ী এলিজিবল ফর ক্যাপিটালাইজেশনে যাবে আর কি। হ্যাঁ, সো ইনিশিয়াল বুকিং করার করার পরে যদি থাকে সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার, আপনার যদি সাবসিকুয়েন্টে কোনো এক্সপেন্ডিচার করেন সেক্ষেত্রে কি হবে? সো সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার অন প্রপার্টি প্ল্যান্ট equipment should only be capitalized if it is result in the total economic benefit expected to the asset increase above those expected on original recognition. অরিজিনাল রিকগনিশনের যে ফিউচার ইকোনমিক বেনিফিট আসবে সেটা আসতে হবে, and the cost of an extension of the building should be capitalized as the economic benefit will increase with greater space. All other subsequent expenditure, repair, maintenance should be recognized as in profit and loss because it is merely maintain the economic benefit originally expected. So একটা ছোট পয়েন্ট এক্সাম্পল দিয়েছে, দেখেন তো আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা কোনটা কি। হুম, এটার মধ্যে হুম, কোনটা কস্টিং আসবে কোনটা কস্টিং আসবে না। সাইট প্রিপারেশন কস্টিং আসবে না আসবে না? স্যার এটা আসবে। As car park prior to construction commencing, এটা আসবে না স্যার। material used inclusive of recoverable VAT, এটাও আসবে না স্যার। labor cost, এটা আসবে স্যার। testing আসবে, Testing sale of byproduct, এটা আসবে না স্যার। consultancy fee and registration আসবে, আসবে স্যার, professional fee আসবে, প্রফেশনাল। opening of facility আসবে না, তাই না? বলা আছে না যে আসবে না। ওভারহেড ইনকার্ড কনস্ট্রাকশন এটা আসবে, জেনারেলটা আসবে না। রিলোকেশন অফ স্টাফ নিউ ফ্যাসিলিটিস, দ্য ফলোইং এস্টিমেট হ্যাভ বিন ওকে। সো এটা একটা সিম্পল ইয়েতে। আচ্ছা, বলছে যে আচ্ছা এরকম আরেকটা ছোট্ট এক্সাম্পল দিয়েছে যে বলছে যে এন্টিটি এইচ হ্যাজ ইনকার্ড দ্য ফলোইং কস্ট প্রায়র টু ব্রিঙ্গিং এ মেশিন ইনটু ফুল, পারচেস প্রাইস বিফোর ট্রেড রিবেট অ্যান্ড ট্যাক্স দেওয়া আছে, ট্রেড রিবেট দেওয়া আছে, রিফান্ডেবল পারচেস ট্যাক্সেস আছে, আর্কিটেক্ট ফি আছে, ইনস্টলেশন কস্ট আছে, অপারেটিং লস প্রায়র টু অ্যাচিভিং প্ল্যান বিফোর পারফরমেন্স এত। বলছে যে ওর 16 অনুযায়ী তার কস্ট কত আসবে। সো এখানে পারচেস রিবেট তো অ্যাডজাস্ট করা আছে, ও ট্রেড রিবেট বাদ যাবে তাই তো। স্যার রিফান্ডেবল পারচেস ট্যাক্স, এটাও বাদ যাবে স্যার। আর্কিটেক্ট ফি আসবে, এটা ইনস্টলেশন আসবে। কস্ট আসবে। এটা সো আসবে। মেনলি এটা কস্ট এসে দাঁড়ালো, পারচেস 12,200 থেকে 600 যাবে, আর্কিটেক্ট ফি আর ইনস্টলেশন কস্ট আসবে। সো দ্যাট ইজ টোটাল কস্ট। তো এখানে যেটা মানে প্রবলেমটা হয় প্রবলেমটা হয় যে মানে কস্টিং এর পার্ট গুলো বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আচ্ছা একটা মিনিট, একটু একটু আমি আমার একটা শিটটা বের করি।
আচ্ছা, তো এরপরে হলো বিশেষ করলাম। এরপরে হলো বরোইং কস্ট, যেটা IS-23 অনুযায়ী একটা পার্ট। বলছে যে IS-23 prescribe the accounting treatment for borrowing cost directly attributable to the acquisition, construction, or production of qualifying asset. So আপনাকে কোয়ালিফাইং অ্যাসেটের borrowing cost হলো IS-23 আলোচনা করে। So the definition of qualifying asset বলতে বোঝাচ্ছে যে an asset that necessarily takes a substantial period of time to get ready for its intended use or sale. So qualifying asset এর ডেফিনেশন হলো যে একটা সাবস্টেন্সিয়াল পিরিয়ড অফ টাইম লাগে টু গেট রেডি ফর ইটস ইন্টেন্ডেড ইউজ অর সেল যদি হয়। যেমন ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টেন্স এনি ফলোইং মে বি কোয়ালিফাইং অ্যাসেট, হচ্ছে ইনভেন্টরিজ, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, পাওয়ার জেনারেশন ফ্যাসিলিটিস, ইনটেনজিবল অ্যাসেট, ইনভেস্টমেন্ট প্রপার্টিস। সো আপনি যদি সার্কামস্টেন্স ক্ষেত্রে, যেমন ধরেন অনেক সময় ইনভেন্টরি করার ক্ষেত্রে আপনি ধরেন যে আপনার যে ফান্ডটা আনলেন, সেই ফান্ডটার যে কস্টিংটা সেটা ইনভেন্টরি পার্ট হিসেবে আপনি অ্যাড করে ফেললেন। হ্যাঁ, তারপরে আচ্ছা, আমরা তো রেগুলেশন জানি, বাট সো এইগুলো হলো কোয়ালিফাইং অ্যাসেট। এই কোয়ালিফাইং অ্যাসেট হলো বরোইং কস্ট অনুযায়ী। হ্যাঁ, আর নন কোয়ালিফাইং অ্যাসেটের ডেফিনিশনটা কি বলছেন? বলছে অ্যাসেট that are ready for use or sale when acquired, such as invented produce in short period of assets that are not capable intensive, do not qualify for capitalizing borrowing cost. So, নন কোয়ালিফাইং অ্যাসেট যদি হয়, তবে সেটার ইন্টারেস্ট কিন্তু আপনাকে ক্যাপিটালাইজ করার সুযোগ নাই IS-23 অনুযায়ী। সো ফিনান্স কস্ট ইনকার্ড ফর এ সাবস্টেন্সিয়াল অ্যাসেট শুড বি finance cost incurred for a substantial asset should be recognized as an expense of profit and loss, or recognized as part of the cost of asset carried in the financial estimate position. আচ্ছা, ওকে। সো আপনি যদি যে বরোইং কস্টটা নেন না কেন, যখন কোনো ফান্ড বড় করবেন, এই ফান্ড বড় করার পরে যে কস্টিংটা আসে, মেনলি আপনার দুইটা অপশন থাকে, যে এটা আপনি পিএনএল এ চার্জ করে দিবেন, আর তো হলো না, এটা আমি যেহেতু অ্যাসেটটা আমি বুক করার জন্য কিনেছি, সো এই ফাইন্যান্স এর অ্যাসোসিয়েট কস্টিংটা উইল অ্যাডেড উইথ দ্যাট দিস কস্ট। সো মানে এটা ডিপেন্ড করে ইফ দ্য এন্টাইটি কনস্ট্রাকশন ইজ সাবস্টেন্সিয়াল অ্যাসেট either for use or itself for resale, it's likely that additional fund in form of loan capital will be required in order to finance the construction. The finance cost of this additional fund is the cost of the construction of the asset, and in the same way that material and labor are cost of the construction of assets. So this cost is directly attributable to borrowing cost. So এই কস্টটা attributable to borrowing cost হিসেবে ডাইরেক্ট ক্যাপিটালাইজ হয়ে যাবে। আর borrowing cost require IS-23 বলছে যে borrowing cost require an entity capitalize borrowing cost directly attributed to the acquisition, construction, or production of qualifying assets. So মানে এই borrowing cost যে মূল জিনিসটা আপনার ক্যাপিটালাইজ করতে হবে তখনই বলছে যে অ্যাকুইজিশন, কনস্ট্রাকশন বা প্রোডাকশন অফ কোয়ালিফাইং যদি অ্যাসেট হয়, তাহলে এই কস্ট আমি বরোইং এর মধ্যে পাঠ যাবে। অ্যাজ পার্ট অফ দ্য কস্ট, ইট ইজ নট পারমিসিবল টু রিকগনাইজ হিস borrowing cost immediately as an expenses in profit and loss account. And the borrowing cost, interest, and other costs incurred by the entity in connection with the borrowing of fund will include interest expense using effective interest method, finance charge in respect of finance leases. And এই borrowing cost-টা হচ্ছে যে ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড অনুযায়ী আপনাকে ক্যালকুলেশন পার্ট থাকতে হবে। আচ্ছা, এটা একটা এক্সাম্পল আছে। আর borrowing cost ইন্টারেস্ট, এই ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড হচ্ছে দি স্ট্যান্ডার্ড লিস্ট হোয়াট মে বি ইনক্লুডেড ইন borrowing cost। যখন ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড হবে, বাট কি কি কস্টিং গুলো borrowing কস্টের মধ্যে আসবে, সেটা একটা পার্ট বলছে যে
interest on bank overdraft and short term and long term borrowing. যদি আপনার ব্যাংক ওভারড্রাফট থাকতে পারে, শর্ট টার্ম ও লং টার্ম borrowing থাকতে পারে, এটা আসবে amortization of amortization of discount or premium relating to borrowing. Amortization of discount or premium relating to borrowing, এটা আসবে। তারপর হচ্ছে amortization of ancillary cost incurred in connection with the arrangement of borrowing। যদি borrowing অ্যারেঞ্জমেন্ট করার জন্য আপনাকে কোনো 1% কোনো অ্যান্সিলারি কস্ট থাকতে পারে, সেইটা আসতে পারে। Finance charge in respect of lease recognized in accordance with IFRS IS 16, no, sorry, হ্যাঁ, and the exchange difference arising from foreign currency borrowing to extent that they are regarded as adjustment of interest cost. So যদি আপনার এই যে ফরেন এক্সচেঞ্জের একটা মেজর পার্ট, যে ফরেন এক্সচেঞ্জ ডিপ্রিসিয়েটের কারণে যদি কোনো এডিশনাল কস্ট হয়, সেটা কিন্তু এইটার পার্টে আসবে, হ্যাঁ, বরোইং কস্টের পার্টে আসবে। তো এই যে ফান্ডের ইউটিলাইজেশন গুলো, আপনার এই ফান্ডের রিলেটেড কস্টিং গুলো কিংবা নেচার কস্টিংটা আমার বরোইং কস্টের পার্ট হিসেবে আমাদের কমেন্সমেন্ট অফ ক্যাপিটালাইজেশন। আপনি সিম্পল আমরা বললাম যে বরোইং কস্ট ডাইরেক্টলি অ্যাক্টিভেটেড টু দ্য অ্যাকুইজিশন কনস্ট্রাকশন ক্যাপিটালাইজেশন অ্যাজ পার্ট অফ দ্য অ্যাসেট কস্ট। যখন পর্যন্ত অ্যাকুইজিশন কনস্ট্রাকশন এর মধ্যে হবে, three transactions must be taking place for capitalization of borrowing cost to be started. বলছে এক্সপেন্ডিচার অন দ্য অ্যাসেট ইজ বেইং ইনকার্ড। আপনি যদি ধরেন এখন ফান্ড বড় করে রাখলেন, বলছে যে এক্সপেন্ডিচার, তিনটা ট্রানজাকশন মাস্ট বি টেকিং প্লেস ফর ক্যাপিটালাইজিং borrowing cost to be started. Expenditure on the asset is being incurred, borrowing costs are being incurred, activities are in progress that are necessary to prepare the asset for its intended use or sale. এই তিনটা কস্ট যদি আপনার ঘটনা যদি না ঘটে, তাহলে আপনি কিন্তু ওই বোরিং কস্টটাকে অ্যাসেট হিসেবে অ্যাড করতে পারবেন না। লাইক আমি আপনার জিনিসটা বললাম, ধরেন আপনি জানুয়ারি মাসে বোরিং করলেন, হ্যাঁ, অ্যাসেট শুরু করলেন, কাজ শুরু করলেন, 1 মাস কাজ করার পরে আর কাজ করলেন না। তো এখন এই বোরিং কস্ট যদি অ্যাসেটের সাথে আমি বুক ফর করি, তাহলে কি আমার অ্যাসেটের প্রপার ফেয়ার আসবে, ভ্যালু আসবে? আসবে না অ্যাসেটের। সো জানুয়ারি মাসে কাজ শুরু হয়েছে, জানুয়ারি মাসে আপনি বড় করছেন, জানুয়ারি কাজ হয়েছে, ফেব্রুয়ারি যদি কাজ বন্ধ হয়ে থাকে, বরোইং কস্টটা কন্টিনিউ করতে থাকবে, সেই বরোইং কস্টটা কিন্তু ক্যাপিটালাইজেশন পার্ট আসবে না। সো আবার রিওয়াইন্ড করছি যে ক্যাপিটালাইজেশন, বরোইং কস্টের ক্যাপিটালাইজেশন তিনটা পার্ট হতে হবে। এক নম্বর হলো এক্সপেন্ডিচার, যে কাজে আপনি বড় করছেন সেই এক্সপেন্ডিচারটা হতে হবে, বড় এক করতে হবে। এন্ড ফাইনালি অ্যাক্টিভিটি ইন প্রগ্রেসটা ভেরি প্রপোর্শনেট, রেশনাল হতে হবে। তো বলছে যেমন একটা এক্সাম্পল, ইফ এ কোম্পানি বিগিনস কনস্ট্রাকশন অন নিউ বিল্ডিং এন্ড ইনকার্স 1 lakh in interest of cost each quarter starting from এত এত, that is date of capitalization borrowing cost would commence. আচ্ছা, ওকে, মানে সাসপেনশন অফ ক্যাপিটালাইজেশন আর সিজ অফ ক্যাপিটালাইজেশন, এই যে দুইটা পয়েন্ট বলছে যে if construction of the qualifying asset is suspended for an extended period, capitalization of borrowing costs should be also be suspended during the period of inactivity unless delay on necessary to bring the asset to its usable asset. তাহলে আমি একটু আগে যেটা বললাম যে যখন আপনি জানুয়ারি মাসে কাজ শুরু করলেন, জানুয়ারি মাসে কাজ হলো, ফেব্রুয়ারি মার্চ বিল্ডিং এর কনস্ট্রাকশন না হয়, তাহলে কিন্তু আপনি ওই পার্টটুকু ইন্টারেস্ট প্রিন্সিপাল করতে পারবেন না, ওই পার্টটুকুতে সময় এটা সাসপেন্ড থাকবে। আর এরপরটা হলো চিজ অফ ক্যাপিটালাইজেশন স্টপ when the qualifying asset is substantially complete and ready for use, even in a minor change or finishing touch are still in progress. So যখন আপনি সাবস্টেন্সিয়ালি কমপ্লিট এবং রেডি ফর ইউজ হয়ে যাবে, এরপরে আপনি আর কোনো ইন্টারেস্ট
এক্সপেন্সকে আর ক্যাপিটালাইজ করতে পারবেন না, আপনাকে এক্সপেন্ডিচার চার্জ করতে হবে। তো চিন্তা করেন যে আহ, আপনি একটা বিল্ডিং এর জন্য লোন নিচ্ছেন 10 বছরের জন্য, 5 বছরের বিল্ডিংটা হয়ে গেছে। তো 5 বছরের ইন্টারেস্টটা প্রিন্সিপালে যাবে, আর বাকি 2 বছরের ইন্টারেস্ট এক্সপেন্ডিচারটা আপনার পিএনএল এ ফাইন্যান্স চার্জ হিসাবে বুক করা হবে। আচ্ছা, এক্সাম্পল অফ চিজ বলছে যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইজ রেডি ফর প্রোডাকশন as at October 1st, but the exterior landscaping is still incomplete. Capitalizing the borrowing cost would stop on October as the plant is substantially complete and operational. একটা এক্সাম্পল দিল। সো ইফ দ্য, এখন বোরিং কস্টের আরেকটু আলোচনা করবো। সো ইফ দ্য কোম্পানি হ্যাজ স্পেসিফিক বোরিং ফর দ্য কোয়ালিফাইং অ্যাসেট, দ্য অ্যাকচুয়াল, আমরা আগে বেসিক্যালি বুঝলাম যে মানে একটা ইউনিট দিয়ে বুঝলাম যে বোরিং কস্টটা কখন হবে, বোরিং কস্টটা কিভাবে হবে, বোরিং কস্ট কোন ফান্ডের উপর হবে। কিন্তু লিটারেলি অর্গানাইজেশনে তো আর একটা অ্যাসেট থাকে না, ধরেন আপনার 3টা সাইট থাকে। এখন সে ধরেন একটা ব্যাংক থেকে বড় করছে, এক বোরিং দিয়ে সে 3টা সাইটের জন্য ফান্ড ইউজ করতেছে থাকে, তাহলে তো ভেরি সিম্পল। হ্যাঁ, আর যদি ফুল ফান্ড থাকে তখন দেখেন মানে কি, তখন তো একটা একটা প্রবলেম যে ফুল ফান্ড থেকে সাইট ওয়াইজ এক্সপেন্ডিচার আপনি কিভাবে অ্যালোকেট করবেন। এখন ধরেন 3টে সাইটের মধ্যে একটা সাইট কোনো কারণে সাসপেন্ড ছিল 6 মাস, তাহলে ওই ফাইন্যান্স কস্টটা কোথায় আপনি চার্জ করবেন? হ্যাঁ, সো এই ক্রিটিসিজমটা IS-23 ক্লিয়ারলি করেছে, বলছে যে if the company has specific borrowing for qualifying asset, the actual borrowing cost incurred on those loans should be capitalized. So যদি স্পেসিফিক থাকে যে আপনি এই প্রজেক্টটার জন্যই এই লোনটা নিয়েছেন, তাহলে তো ভেরি সিম্পল, আপনি এটা ওই পার্টটুকু ক্যাপিটালাইজ করাবে। বলছে if there are general borrowings not specifically for the qualifying asset, a weightage average borrowing rate should be applied for the expenditure on the asset to determine the amount of borrowing cost to capitalize. আপনার একটা পুল ফান্ড থাকবে, পুল ফান্ডে দেখা যাবে আপনার 2-3টা রেটে, আবার সাইটও ধরেন অনেকগুলো। So, তখন বলছে যে একটা ওয়েটেড অ্যাভারেজ স্পেসিফিক রেট আপনাকে ব্যবহার করতে হবে। এটা কেন? ধরেন এটা কিন্তু ফাইন্যান্স চার্জ জন্য না, এটা হলো টোটাল ফাইন্যান্স চার্জ ধরেন 100 টাকা, এর মধ্যে কোন সাইটে কতটুকু যাবে ক্যাপিটালাইজ হবে সেটার জন্য কিন্তু মেনলি এই পার্ট। আবার কনফ্লিক্টিং এমন হতে পারে যে ফাইন্যান্স চার্জ আছে, কোম্পানির ধরেন রানিং সাইটও আছে, আবার মানে ইন অপারেশনাল প্রিপেড অপারেশনাল সাইডও আছে। তাহলে ধরেন সে 100 টাকা বড় করলো, এর একটা পার্ট সে কনস্ট্রাকশনে খরচ করতেছে, আবার তার এটা রানিং সাইটের জন্য করতেছে, অপারেশনাল এক্সপেন্ডিচার চার্জ করার জন্য করছে। তো তখন তো বোরিং কস্ট ইজ ফিক্সড, কিন্তু একটা পার্ট যাবে তার পিএনএল এক্সপেন্ডিচার হিসাবে, আর যে ফান্ডটুকু ওইটাতে ইউজ করছে ওইটা একটা অ্যাভারেজ মেথডে আপনার সেটা সেই পার্টটুকু ক্যাপিটালাইজ হবে। সো একটা এক্সাম্পল বলেছে, এক্সাম্পল কোম্পানি দুইটাই দিয়েছে, একটা হলো জেনারেল এক্সাম্পল, একটা স্পেসিফিক। কোম্পানি টেক্স এ লোন specifically to build a factory. The loan has an annual interest rate of 5% and the factory construction cost 2 million. So very simple. Capitalized cost of 2 million into 5%, $1 lakh. An example with general borrowing was if the company used general fund with an average interest at 4% project costing 3 million, capitalization cost হবে মানে 3 million into 4%, 1,20,000। আচ্ছা, all eligible borrowing cost must be, একটা একটা এক্সাম্পল এখানে, হ্যাঁ আছে আছে, পরে একটা এক্সাম্পল আছে। অল এলিজিবল বোরিং কস্ট মাস্ট বি ক্যাপিটালাইজড। সো আপনাকে মাস্ট ক্যাপিটালাইজ করতে হবে একটা পার্ট বোরিং কস্ট,
eligible for capitalization are those that have been avoided otherwise. Use judgment where a range of debt instrument is held for general finance. বলছে আপনি যদি কোনো ডেট ইনস্ট্রুমেন্ট নেন জেনারেল ফাইন্যান্সে, যেটা বিভিন্ন, তখন আপনাকে বেস্ট জাজমেন্ট ইউজ করে অ্যালোকেট করতে হবে. Amount of borrowing cost available for capitalization is actually borrowing cost incurred less any investment income from temporary investment of those borrowing. দেখেন বলছে যে amount of borrowing cost available for capitalization is actually borrowing cost incurred less any investment income from temporary investment of those borrowing. এটা বোঝালো, ধরেন আপনি আহ, একটা প্রজেক্ট শুরু করলেন জানুয়ারি 1 তারিখ থেকে, হ্যাঁ, তো সেটার করার ক্ষেত্রে আপনি লোন নিয়ে নিলেন 200 টাকা, আপনার লোন নিয়েছেন 100 টাকা, ভালো কথা, বাকিটুকু 100 টাকা তো ওন ফান্ডে করতে. এখন লোন স্যাংশন হয়ে গেল জানুয়ারি 1 তারিখে, কিন্তু আপনি দেখলেন এই যে আপনার যে 200 টাকার কিংবা 100 টাকার যে ফান্ডটা, এই ফান্ডটা একজাক্টলি এখন লাগবে না, এটা ধরেন মার্চে লাগলো, এপ্রিলে লাগলো, তাহলে এই ফান্ডটা আপনি কি করবেন? ফেলে রাখবেন, না ফান্ডটা আপনি শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করার সুযোগ থাকবে? ফান্ডটা শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করার সুযোগ থাকতে পারে. যদি আপনি এই ধরনের শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করেন, হ্যাঁ, এবং সেটার কোনো লাভ আসে, সেক্ষেত্রে বলছে যে বরিং কস্টটা হবে ইজ অ্যাকচুয়াল বরিং কস্ট ইনকার্ড লেস এনি ইনভেস্টমেন্ট ইনকাম ফ্রম টেম্পোরারি ইনভেস্টমেন্ট অফ থোজ বরিং. মনে রাখতে পারেন কিন্তু টেম্পোরারি ইনভেস্ট ইনকাম, মানে দ্যাট ইজ আমার ইন ক্যাশ ফ্লো ম্যাচিং এর জন্য, যে আমার ইনভেস্টমেন্ট এখন দরকার হচ্ছে না ফিক্সড অ্যাসেটে, সো এই শর্ট শর্ট টাইমে আমি 1 মাসের জন্য একটা এফডিআর করে রাখলাম, সো ওই ইনকামটুকু বরিং কস্ট থেকে বাদ যাবে. বলছে ফর বোরিং অবটেইন জেনারেলি অ্যাপ্লাই ক্যাপিটালাইজেশন রেট. এই যে আরেকটা পয়েন্ট বলছে যে যদি ফর বোরিং অবটেইন জেনারেলি অ্যাপ্লাইং দ্য ক্যাপিটালাইজেশন রেট টু দ্য এক্সপেন্ডিচার অন দ্য অ্যাসেট ওয়েটেড অ্যাভারেজ বোরিং কস্ট ইট মাস্ট নট এক্সিড দ্য অ্যাকচুয়াল বোরিং কস্ট. মানে দেখবেন আপনি আহ, এই যে ক্যাপিটালাইজেশন রেট অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে, বাট যদি অ্যাপ্লাই করেন 10টা আইটেমের মধ্যে, 10টা ইউনিটে, 10টা সাইটে, বাট টোটাল যে এক্সপেন্ডিচার সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না. হ্যাঁ, তো ছোট্ট ইয়ে দিছে দেখেন. On January 1st, on 1st January, Streamers company borrowed 1.5 million to finance the production of two assets. Hmm. Company borrowed to finance the production of two assets, both of which were expected to take a year to build. সো তারা 1.5 মিলিয়ন বড় করছে 2টা অ্যাসেট তৈরি করার জন্য, এবং যেটা সবটাই ওয়ান টেক টু টেক এ ইয়ার টু বিল্ড. এর মধ্যে ওয়ার্ক স্টার্টেড ডিউরিং 20, ভালো কথা, দ্য লোন ফ্যাসিলিটি ওয়াজ ড্রন ডাউন, লোন কিন্তু ড্রন ডাউন করেছে অ্যান্ড ইনকার্ড অন 1st January, জানুয়ারি 1 তারিখেই লোনটা ড্রন ডাউন হয়ে গেছে, and was utilized as the follows with the remaining fund invested temporarily. এবং সে কি করছে, ফলোইং অনুযায়ী সে ইনভেস্টমেন্ট করেছে, সরি, ইউজ করছে, ফান্ড ইউজ করছে, এবং বাকি ফান্ডটুকু সে শর্ট টার্ম টেম্পোরারি ইনভেস্টমেন্ট করছে. তো এই 2টা প্রজেক্ট, একটা হলো আলফা প্রজেক্ট আর একটা হলো অ্যাসেট ব্রাভো. সো আলফা প্রজেক্টেতে জানুয়ারি মাসে 250 ইউটিলাইজ করছে, এবং বাকি 250 জুলাইতে ইনভেস্টমেন্ট করছে. আর ব্র্যাভোতে জানুয়ারিতে 500 এন্ড বাকি 500 সে জুলাইতে ইউজ করছে. তাহলে আরেকটা বলছে যে দ্য লোন রেট ছিল 9%,
and estimates can invest. তাহলে বোরিং কস্ট বের করতে বলছে আলফা এবং ব্রেভের জন্য। Required ignoring compound interest, calculate the borrowing cost which may be capitalized for each of the asset. Consequently, the cost of each asset is similar to. So, ধরেন এই অ্যাসেটটা বুক করার সময় বরোইং কস্ট কত হবে সেটা জানতে চাইছে। হুম, তো বরোইং কস্টের মধ্যে কি আসবে? আমি আর দেখেন, প্রথম হলো আলফার জন্য আমার কত লেগেছে 500 না? সো 500 ইন্টু 9%, 45,000, ভেরি সিম্পল। আচ্ছা, এরপর এই আলফার যে 250, আলফার 250 আমি ইনভেস্টমেন্ট করছি না 7%, 7%, 6 মাসের জন্য, সেটা আসছে 8,750। সো টোটাল এটা বাদ দিলে 45,000 থেকে এটা বাদ দেওয়ার পরে থাকে 36,250। এটা হলো বরোইং কস্ট। আর ব্রেভার সেম 90,000 সাথে 70,500 বাদ দিলে 7,500 থাকে। সো ওভারঅল যখন অ্যাসেটটার ভ্যালুয়েশন করবো আমরা, কস্ট করব, যে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার হয়েছিল 5 লাখ আর বরোইং কস্ট হলো 36,000, টোটাল 5,36,000, এটা 1,72,500। সো আমরা কি বুঝতে পারছি বরোইং কস্টটা কিভাবে চার্জ করে? কেউ আছেন? আচ্ছা, সো এরপর আরেকটা বরিং কস্ট একটা ইয়ে দিব, আরেকটু ক্রিটিক্যাল এক্সাম্পল পার্টে। এখানে কি বলছে দেখেন, Acrony company had the following loans in place of the beginning and end of 16, তার 6th বছরের প্রথম এবং শেষে এই লোনটা ছিল। এটা হলো কিন্তু একটু মানে ওই যে পুল ফান্ড এবং বিভিন্ন রকম প্রজেক্ট, বিভিন্ন রকম ফান্ড। এখন আমরা 2000 ওর 16 নিয়ে কথা বলতেছি আমরা। 16-এর জানুয়ারি এবং ডিসেম্বরে বোরিং এর যে স্ট্যাটাস সেটা দিয়ে দিছে। এর মধ্যে সে 10% ব্যাংক লোন রিপেবল 2018, তার একটা 10% ব্যাংক লোন ছিল, যেটা জানুয়ারিতে 120 ছিল, ডিসেম্বরে 120 ছিল। ভালো কথা। 9.5% ব্যাংক লোন ছিল, রিপেবল 19। তাহলে আরেকটা ব্যাংক লোন ছিল যেটা রেট হলো 9.5%। এটা হলো জানুয়ারিতে ছিল 80 এবং ডিসেম্বরে 80। সো এটা রিপেমেন্ট হয়নি, দুইটাই ছিল। সে 8.9% একটা ডিবেঞ্চার করছে, যেটা বছরের প্রথমে ছিল না কিন্তু শেষে ছিল 150। দ্যাট ইজ এটা এই বছরেই 16-এ নিছে। ডেটটা দেওয়া নাই, ডেটটা মনে পড়ে আছে। 8.9% ডিবেঞ্চার ওয়াজ ইস্যুড টু ফান্ড দ্য কনস্ট্রাকশন অফ কোয়ালিফাইং অ্যাসেট, কনস্ট্রাকশন অফ হুইচ বিগেন অন 1st জুলাই 16। বলছে যে এর মধ্যে 8.9% যে অ্যাসেটটা নিছে না, এইটা একটা কোয়ালিফাইং অ্যাসেট কনস্ট্রাকশন করার জন্য করছে। হ্যাঁ, কোয়ালিফাইং অ্যাসেট কনস্ট্রাকশনের জন্য করছে। তো যেটা কোয়ালিফাইং অ্যাসেট কনস্ট্রাকশন জন্য করেছে, যেটা আপনার জুলাই 1st 16-এ হয়েছে। সো অন 1st January 16, company began construction of qualifying asset, pitch of machinery for hydroelectronic plant using existing borrowing. Expenditure drawn down the construction was 30 million. কি বলছে? অন 1st January কোম্পানি
began construction of qualifying asset pitch of machinery for a hydroelectric কোম্পানি কি করছে এই 1 জানুয়ারিতে সে একটা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট করতে করছিল যেটা এক্সিস্টিং বরং থেকে করছে expenditure drawn down on the construction was 30 million from January 1st 20 million in October 1st এত they could they calculate the borrowing cost that can be capitalized for the hydroelectric plant তাহলে এখন দেখেন অনেক রকম বরোয়িং আছে না অনেকগুলো রেট এর মধ্যে আবার একটা হলো স্পেসিফিক ওয়েটার জন্য সো হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টের জন্য টোটাল খরচ হয়েছে 50 মিলিয়ন যেটা জানুয়ারিতে 30 মিলিয়ন হয়েছে এবং অক্টোবরে বাকি 20 মিলিয়ন হয়েছে So, এখন এই 30 মিলিয়ন কোন রেটের নিয়েছে এটাকে আমরা বলতে পারবেন এই 30 মিলিয়নের রেট কত আর 20 মিলিয়নের রেট কত বুঝতে পারছেন প্রবলেমটা মানে এই 30 মিলিয়নটা কি 10% রেটে আসবে নাকি 9.5% রেটে আসবে নাকি 8.9% রেটে আসবে তো এখানেই বলছে যে এটা কিভাবে ক্যালকুলেশন করবে আমরা একটা তো বলছে এইটা একটা এই যে বের করবো এটাকে ক্যাপিটালাইজেশন রেট আমরা এর আগে বললো না যে ক্যাপিটালাইজেশন রেট অনুযায়ী বের করতে হবে সো ক্যাপিটালাইজেশন রেট হলো টোটাল ফান্ড হলো মানে একটা ওয়েটেড এভারেজ ক্যাপিটালাইজেশন রেট পাবে দেখেন টোটাল ফান্ড কত 120 আর 100 হ্যাঁ এটা প্রথম একটা টোটাল 120 এবং 80 এই দুইটার একটা ওয়েটেড এভারেজ দিয়ে একটা রেট বের করে ফেলছে 9.8%। হ্যাঁ হ্যাঁ 10% ইন্টু যে প্রথম 120/200 আবার প্লাস 9.5% তখন হবে ইন্টু 80/200 সো একটা ক্যাপিটালাইজেশন রেট পাওয়া গেছে নতুন 9.8%। তাহলে এখন বরোইং কস্ট এইটার ক্ষেত্রে কি হবে 30 মিলিয়ন তো 9.8% সারা বছর ইউজ করছে তাহলে 30 মিলিয়ন ইন্টু 9.8% প্লাস 20 মিলিয়ন ইন্টু 9.8% ইন্টু 3/12 দ্যাট ইজ 3.43 মিলিয়ন এটা কি বুঝতে পেরেছেন সো আমরা বুঝলাম ক্যাপিটালাইজেশন রেটটা কিভাবে করে জি স্যার, বোঝা গেছে স্যার। হুম So, এরপরে হলো আমরা আবার ফিক্সড অ্যাসেটের লিটারেলি আমরা ফিক্সড অ্যাসেটেই ছিলাম কিন্তু হ্যাঁ শুধু ফিক্সড অ্যাসেট একটা পার্টে ফিক্সড অ্যাসেটের যে কম্পোনেন্টস করার ক্ষেত্রে ইন্টারেস্ট বোরিং কস্ট একটা পার্ট ছিল যেটা আমরা মাঝখানে আইডিয়া করে দিলাম জেনে নিলাম যে ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে বোরিং কস্ট কোন কস্টটা অ্যাড হয় সো এখন আবার ফিক্সড অ্যাসেট আবার ফুল শিফট করলাম যে depreciation বলছে depreciation is the systematic allocation of the depreciable amount of an asset over its useful life so আমরা কি করলাম অ্যাসেট বুকিং করে ফেললাম হ্যাঁ প্রথম আমরা 16 অনুযায়ী শিখলাম তারপরে বরোইং কস্ট থাকলে বরোইং কস্ট করে অ্যাসেট রিকগনিশন বুকিং করে ফেললাম এখন অ্যাসেট বুক করার পরে কি কাজ আসবে ডেপ্রিসিয়েশন করা সো ডেপ্রিসিয়েশন আমরা খুব সিম্পল এটা আমরা মোটামুটি সবাই বুঝি যে মানে একটা সার্টেন টাইম পর্যন্ত আমার অ্যাসেটটাকে করাতে তো আমার ডেপ্রিসিয়েশন অল টেনজিবল non-current asset must be depreciated. The only exception to the rule is land, which normally has an indefinite useful life. So, এটা normally definition depreciation না হয় appreciation হয় তাই তো
And depreciation is very simple. An asset is purchased for 20,000 and it's believed to have a useful life to the company of 5 years before it's scrapped for an expected 50,000. সেক্ষেত্রে বলছে calculate the annual depreciation charge at the start of the third year. The company restructured the operating operation and as the result, total asset life is believed to have only 4 years with the residual value unchanged. Explain the impact of depreciation expenses. So প্রথমটাতে খুব সিম্পল, annual depreciation আমরা পাবো 2 লাখ টাকাকে ডিভাইডেড বাই মানে সরি 2 লাখ বিয়োগ 50,000, 1.5 লাখ, 1.5 লাখ ডিভাইড বাই 5, মানে 30,000 হলো ইয়ারলি ডিপ্রিসিয়েশন, তাই তো? এখন সমস্যা হলো আফটার থার্ড ইয়ার, এট দ্য স্টার্ট অফ দ্য থার্ড ইয়ার দ্য কোম্পানি অ্যাসেসমেন্ট করছে যে এই অ্যাসেটটা ম্যাক্সিমাম 4 বছর পর্যন্ত যাবে। সো তখন থার্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার তো 30,000, সেকেন্ড ইয়ারও 30,000 হবে, কিন্তু থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে কি হবে সেটা হলো একটা মেজর পার্ট। তো ভেরি সিম্পল, থার্ড ইয়ারে কি হবে, বাকি যেটা থাকে এটাকে 45,000 এক্সপেন্ডিচারে চার্জ হবে, তাই না? থার্ড ইয়ারে কি হবে যে টোটাল ক্যারিং অ্যামাউন্ট যেটা থাকে, ক্যারিং অ্যামাউন্ট তো তার ছিল 60,000, চার্জ করার পর 1,40,000, 1,40,000 মাইনাস স্ক্র্যাপ ভ্যালু হলো 50,000, তাহলে থাকে তার 90 90,000, 90,000 ডিভাইড বাই 2, দ্যাট ইজ থার্ড ইয়ারে 45,000 এবং ফোর্থ ইয়ারও 45,000 টাকা ডিপ্রিসিয়েশন হবে, চার্জ হবে। Commencement of depreciation. Also, depreciation must be charged from the date of the asset is available for use. That is, it is capable of operating in the manner intended by management. So, এটা কিন্তু ready for asset, তখন থেকে depreciation charge হবে. This may be earlier than the date of actually brought into use. For example, when staff need to be trained to use it. Depreciation is continued even the asset is idle, and depreciation only changes when the asset is de-recognized. তো 3টা পয়েন্ট বললো যে আপনাকে কমেন্সমেন্ট হতে হবে যখন এটা ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। প্র্যাকটিক্যাল এই ডিপ্রিসিয়েশন আইডল থাকার সুযোগ নাই, শুধুমাত্র যখন আপনি অ্যাসেট রিক্লাসিফাই করবেন। কখন ডিফারেন্ট চিজ হবে রিক্লাসিফাই, একটা কখন ডিপ্রিসিয়েশন চিজ হবে মনে আছে, যখন আমরা যে প্রথম করেছিলাম অ্যাসেট হেল্প ফর সেল, যদি এটাকে হেল্প ফর সেলে শিফট করে ফেলি তখন ডিপ্রিসিয়েশন চিজ হয়ে যাবে না? যখন অ্যাসেট হেল্প ফর সেল আমরা শিফট করবো তখন তো অ্যাসেটটা আপনার ক্লাসিফাই হবে না তখন। জি স্যার, তখন চার্জ করবো না। জি, তখন চার্জ না করে সেপারেটলি যে সেপারেটলি চলে যাবে এটা। হচ্ছে যে ফ্যাক্টর এফেক্টিং ইউজফুল লাইফের ক্ষেত্রে ফ্যাক্টর, যেসব ফ্যাক্টর ইফেক্ট কাজ করে এক্সপেক্টেড ইউজেস, expected physical wear and tear, obsolescence, legal and other limit on the use of assets. Once decided useful life should be reviewed at least every financial year in and depreciation rate adjusted for the current and future period if expectation varies significantly from the original estimate. So আপনি ডিপ্রিসিয়েশন
তো ইউজফুল লাইফ অনুযায়ী ফিক্সড করলেন, বাট আফটার এভরি ফাইন্যান্সিয়াল ইয়ার ইউজফুল লাইফ আপনাকে রিভিউ করে দেখতে হবে যে ওয়েদার উইল কন্টিনিউ। আর যদি কোনো মেজর চেঞ্জ হয় তখন ডিপ্রিসিয়েশন রেটটা কিন্তু অ্যাক্সেলারেট হয়ে যাবে। ডিপ্রিসিয়েশন মেথডের মধ্যে অনেকগুলা, যেমন স্ট্রিট লাইন মেথড, রিডিউসিং মেথড, মেশিন আওয়ার মেথড, সাম অফ দ্য ইউনিট মেথড। সো এটা এক্স্যাক্টলি আসলে ডিপেন্ড অন আপনার যে ওইটার প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী। যদি ধরেন একটা মেশিন প্রথম নতুন আকারে যে পরিমাণ প্রোডাকশন থাকবে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এটা কমতে থাকবে, সো অফকোর্স সেখানে রিডিউসিং ইউজ করা উচিত, কারণ তার এফিসিয়েন্সি গ্রাজুয়ালি ফল করবে। সিমিলারলি যদি মনে করেন যে অ্যাসেটটার আউটকাম সেম থাকে, তখন আমি স্ট্রেট লাইন বেসিক ইউজ করতে পারি। তো বলছে চেঞ্জ ফ্রম ওয়ান মেথড টু অ্যানাদার মেথড, এটা কি হবে? একটা পলিসি থেকে আরেকটা পলিসি চেঞ্জ করে ডিপ্রেশন পলিসি চেঞ্জ থেকে কি হবে? পলিসি চেঞ্জ না? জি স্যার। Separate components. A complex asset is an asset that may be brought of having separate components within the single asset. Like engine, each separate part of the asset should be depreciated over their useful life. Major inspection or overhaul cost যদি থাকে, বলছে যে inspection and overhaul cost are generally expensed as they are incurred. They are, however, capitalized as a non-current asset for the extended that have satisfied the Rule 16 separately. But there is, in the case of they have been depreciated useful life. আচ্ছা, okay. Example বলছে যে an aircraft cost 1.5 million and has useful life 10 years. It is required by law to be overhauled every 3 years. Cost of overhaul 115. How should the cost of overhaul be treated in the accounts? কি হবে? আপনার ওইটা যাবে 10 ইয়ার্স আর ওভারহলটা 3 বছরে ডেপ্রিসিয়েট করতে হবে, তাই তো? যেটা 3 বছরে চার্জ হবে। সো আমরা লিটারলি এখন শিখলাম ফিক্সড অ্যাসেট, প্রথম রিকগনিশন বুঝলাম, তারপর ইনিশিয়াল কস্টিংটা বুঝলাম, তারপরে কি করলাম যে বরোইং কস্ট বুঝলাম, ডিপ্রিসিয়েশন বুঝলাম। এখন হলো মেজারমেন্ট আফটার ইনিশিয়াল রিকগনিশন। যদি যখন ইনিশিয়াল রিকগনিশন করার পর একটা সার্টেন টাইমের পরে এটা রিকগনিশন কি হবে, সেটা হলো মেজারমেন্ট অফ আফটার ইনিশিয়াল রিকগনিশন। একটা মিনিট, একটা মিনিট।
IAS 16 permits two accounting models, কস্ট মডেল এবং রিভ্যালুয়েশন মডেল। যখন আপনি সাবসিকুয়েন্ট মেজারমেন্টের ক্ষেত্রে দুইটা, একটা কস্ট মডেল, একটা রিভ্যালুয়েশন মডেল। বোঝাচ্ছে যে দ্য কস্ট অফ ক্যারিং অ্যামাউন্ট কস্ট ইজ মেজার্ড অ্যাট কস্ট লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যান্ড ইভেন্চুয়াল ইম্পেয়ারমেন্ট। Under the cost model, the impairment is always recognized as expenses. So, cost method কি হবে যে আপনি ক্যারিং অ্যামাউন্ট কস্ট লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এন্ড ইভেন্চুয়াল যদি কোনো ইম্পেয়ারমেন্ট হয়, হ্যাঁ, সেটা বাদ দিয়ে। আর এখানে তো ইম্পেয়ারমেন্টটা রিকগনিশন এক্সপেন্স হিসেবে বুক করবে। আর রিভ্যালুয়েশন মেথড বলছে দ্য অ্যাসেট ইজ ক্যারিং at its revalued amount, being its fair value at the date of revaluation, less subsequent depreciation and impairment, provided that fair value can be determined reliably. So, কস্টটা তো আমরা যদি কস্ট মতো আপনি রিভ্যালুয়েশন করেন তাহলে আগে এতক্ষণ যা শিখছি সেটাই যাবে। কিন্তু এখন যদি রিভ্যালুয়েশন করেন তখন কি হবে? রিস্টেট অ্যাসেট ফ্রম কস্ট টু ভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন মানে অ্যাসেটটা রিস্টেট হবে, আপনার যে কস্ট ভ্যালুটা আছে তার থেকে ভ্যালুয়েশনে আমাদেরকে প্রাইসটা শিফট। প্রভিশন ইনক্লুড ইনক্রিজ ইন ক্যারিং ভ্যালু ইন রিভ্যালুয়েশন রিজার্ভ। তাহলে কয়েকটা জিনিস হবে যে আজকে অ্যাসেটটাকে আপনি নতুন বুক শিফট করবেন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাডজাস্ট হবে, এবং ক্যারিং ভ্যালু ইন রিভ্যালুয়েশন অফ রিজার্ভ সেটা অ্যাডজাস্ট হবে। সো অ্যাকাউন্টিং এন্ট্রিটা অনেকটা এরকম, নন কারেন্ট অ্যাসেট ডেবিট হবে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ডেবিট হবে, রিভ্যালুয়েশন রিজার্ভ ক্রেডিট হয়ে যাবে। সো আপনি যদি এটার দাম 100 টাকা থাকে, রিভ্যালু করে যদি একটা 200 টাকা হয়, তাহলে অ্যাসেটের নতুন বুক হবে 200 টাকা, সাথে একটা রিভ্যালুয়েশন রিজার্ভ চার্জ হবে। এটা সিম্পল বলছে an asset purchased 5 lakh টাকা and was believed to have useful economic life 10 years and no residual value, তাহলে 50,000 করে চার্জ হবে। at the end of the 8 years asset is devalued and found to have a fair value of টাকা 1 লাখ 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, কিন্তু এখন একটা ফেয়ার ভ্যালু পেয়েছে 1,50,000 টাকা। এই পরিস্থিতিতে কোম্পানিকে দুইটা সুযোগ আছে। একটা হলো সে তার যে বুক ভ্যালু কস্ট ভ্যালু সেটাতে সে কন্টিনিউ করতে পারে, কিংবা ফেয়ার ভ্যালু 1.5 লাখ টাকাতে যদি শিফট করতে পারে। তো ফেয়ার ভ্যালু যখন সে শিফট করবে তখন যে অ্যাকাউন্টিং এন্ট্রিটা পড়বে তার কস্ট এন্ট্রিটা করি। আচ্ছা, ডাবল এন্ট্রি সিস্টেম কি হবে তার? এটা আমি বুঝলাম না, বুঝলাম না কেন এটা। আমাদের কি অ্যাকাউন্টিং এন্ট্রিটা হবে যে এটা কি হলো? অ্যাসেট তো আমার বুকসে আছে 500 টাকা, তাই না? অ্যাসেট কস্ট 500 টাকা আছে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 400 আছে, এটা ডেবিট হয়ে যাবে, রিভলিউশন রিজার্ভ ক্রেডিট হবে, আর বাকি পার্টটুকু কি অ্যাসেট 350 টাকা ক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ, 350 যদি ক্রেডিট করে দিই তাহলে আপনার তো রয়ে যাবে 150 টাকা অ্যাসেট রয়ে যাবে। দিস অ্যাডজাস্টমেন্ট আফটার দ্য ক্যারিং ভ্যালু। ওকে, এখন এর পরবর্তীতে, আচ্ছা, রিভলিউশন গেইনস আর রেকর্ডেড ইন দ্য রিভলিউশন রিজার্ভ অ্যান্ড রিপোর্টেড ইন দ্য ওনার সিকিউরিটি।
রিভলিউশন লসেস হুইচ রিপ্রেজেন্ট অ্যান ইম্পেয়ারমেন্ট আর রিকগনাইজড ইন দ্য ইনকাম স্টেটমেন্ট। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে রিভলিউশন রিজার্ভ তো আমরা ইকুইটিতে ট্রিটমেন্ট রিপোর্ট করব, আর রিভলিউশন গেইনটা আমরা কিসে বুক করব? রিভলিউশন গেইনটা আমরা বুক করব ইকুইটিতে, ওনার্স ইকুইটিতে। আর রিভলিউশন লস যদি হয় তাহলে আমাকে এক্সপেন্ডিচার চার্জ করতে হবে। কিন্তু একটা এক্সপ্লেনেশন হলো, যদি ধরেন আপনার একটা অ্যাসেট একটা সময় 10 টাকা ছিল, এটা কি বলা আছে নাকি? হ্যাঁ, এক্সপ্লেনেশন হলো যে যদি আপনার কোনো একটা অ্যাসেট ইনিশিয়ালি 100 টাকা ছিল, রিভ্যালুয়েশন বেড়ে এটা 120 টাকা হয়েছে, তাহলে রিভ্যালুয়েশন রিজার্ভ হলো 20 টাকা। সাবসেন্টলি যদি আরো 10 টাকা বাড়ে, তাহলে এটা হবে 130 টাকা, তাই তো? আর সাবসেন্টলি যদি আর একটু বাড়ে তখন সেটা যাবে আহ আচ্ছা, এক্সপ্লেনেশনটা হলো আম, যদি সাবসেন্টলি, আমি আবার বলতেছি 100 টাকা ছিল, 100 টাকা বেড়ে 120 টাকা হয়েছে, তাহলে 20 টাকা হলো রিভলিউশন রিজার্ভ। সাবসেন্টলি যদি এটা আরো 10 টাকা বাড়ে, তাহলে এটা 130 টাকা রিজার্ভে যাবে। দেখুন যদি আমার কমে 130 থেকে কিংবা 120 থেকে আমার কমে, তাহলে আমরা বলতেছি যে রিভলিউশন লস হিসেবে বুক ফর করতে হবে। আহ, কিন্তু এই যে এই এক্সাম্পলটাতে, যেহেতু আমার 20 টাকা পর্যন্ত আমার গেইন আছে, যদি এটা কমতে থাকে 110 টাকা আসে, তাহলে আমি এই 10 টাকা এক্সপেন্ডিচার চার্জ করব না, এটা আমি রিভলিউশন রিজার্ভের সাথে অ্যাডজাস্ট করব। যদি আরো 10 টাকা অ্যাডজাস্ট হয়, তাহলে আমি রিভলিউশনের সাথে অ্যাডজাস্ট করবো। যখন অরিজিনাল 100 টাকা থেকে প্রাইসটা কমে কমে যাবে, 95 টাকা হয়ে যাবে, তখন আমি 5 টাকা এক্সপেন্ডিচার চার্জ করব। সো ওই রিভলিউশন রিজার্ভটা অ্যাডজাস্টের একটা বড় পার্ট আপনার কাছে আছে। যেমন একটা এক্সাম্পল দিছে, যে এটার এক্সাম্পলটা দিছে যে being company has an item of land carried its in its book value 13,000. 2 years ago, a slump in the land value led the company to reduce the carrying value from 115,000. Uh, Carried a book value of 13,000. 2 years ago, a slump in the land led the company reduce the carrying amount 15,000. This was taken as an expenses in profit and loss account. There has been a surge in land pitch in current year, however the land is now worth 20,000. Account for the revaluation in the current year কিভাবে হবে? সো এইটার এখন ভ্যালু 13,000, যেটা ইনিশিয়ালি ছিল 15,000, তখন 2,000 টাকা এক্সপেন্ডিচারে চার্জ করছে, তাই না? বলছে এখন এটার দাম হয়ে গেছে 20,000 টাকা, তাহলে আমি কিভাবে এটাকে ট্রিট করব? তো এখানে অ্যাসেটের ভ্যালু আসছে, বাড়ছে কত? 13 থেকে 20, 7,000 টাকা। আচ্ছা, এখানে দেখেন এর মধ্যে 2,000, যে 15 থেকে 13,000 যে এক্সপেন্ডিচারটা কমেছিল, তখন কিন্তু কোম্পানি পিএনএল এ চার্জ করছিল। সো কোম্পানি যতখানি এক্সপেন্ডিচারে চার্জ করছে এই বছরে, ততখানি পিএনএল এ বেনিফিট পেতে পারবে। সো 7,000 থেকে 2,000 টাকা পিএন নর্মাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে, 2,000 টাকা। আর বাকি 3,000, বাকি 5,000 টাকা আদার কম্প্রেসিভ ইনকাম ওসি এর মাধ্যমে গিয়ে রিভলিউশন রিজার্ভে যাবে 5,000 টাকা। এখন বলছে যদি লেটস swap the above example with original cost 15,000, 2 years ago revalued upward 20,000, however the value now fallen 13,000, তাহলে কি হবে?
যে এই এক্সাম্পলটাকে একটু ঘুরিয়ে বললো যে অরিজিনাল কস্ট 15,000 ছিল 2 ইয়ার্স অ্যাগো, এটা রিভিউ করছে 20,000-এ, এবং নাও এটার প্রাইস এসে দাঁড়িয়েছে 13,000। তাহলে কি হবে? বলছে যে এই ধরনের ক্ষেত্রে কি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট এসে দাঁড়াবে যে 15,000 থেকে 20,000, এই 5,000 যাবে। টোটাল অ্যাসেট তো ভ্যালু ফল করছে 7,000, 7,000, 20,000 মাইনাস 13,000, 7,000 অ্যাসেটের ভ্যালু কমবে। এর মধ্যে যেহেতু 15 থেকে কমে গেছে 2,000 টাকা, এটা পিএনএল এ চার্জ হবে, আর বাকি 5,000 টাকা রিভ্যালুয়েশন রিজার্ভে চার্জ হবে। সো এটা হলো একটা রিভ্যালুয়েশনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। রিভ্যালুয়েশনের ক্ষেত্রে আরেকটা মেজর ইস্যু আছে, ডেপ্রিসিয়েশন অফ রিভ্যালুড অ্যাসেট। একটা খুব সিম্পলি চিন্তা করেন, আপনি অ্যাসেটটার ভ্যালু ছিল 100 টাকা, আপনি এখন অ্যাসেটটাকে করে দিলেন 500 টাকা রিভ্যালুয়েট করার জন্য। এইটা একটু খেয়াল করবেন, এটা একটু ক্রিটিক্যাল। সো 100 টাকার অ্যাসেটকে আপনি 500 টাকা করে দিলেন, ডিপ্রিসিয়েশন রেট ধরেন 10 টাকা, 10%। একদম সহজ হিসাব চিন্তা করলাম। তাহলে 100 টাকা ভ্যালুতে এটা ডিপ্রিসিয়েশন রেট ছিল 100 টাকা, 10% 10 টাকা। আর এটাকে রিভ্যালু করায় 500 টাকা হয়েছে, এবং 500 টাকা 10% হলো 50 টাকা। তাহলে এই যে রিভ্যালুয়েশন হলো, সেটা কিন্তু আপনি কোনো ইনকামে নিলেন না, কিন্তু কোনো পিএনএল এ চার্জ আসলো না। কিন্তু এই রিভ্যালুড অ্যাসেটের জন্য আপনার পিএনএল এ কি হলো, 50 টাকা এডিশনাল 40 টাকা চার্জ হলো, যেটা আসলে কোনো আপনার মানে লিটারালি কোনো ক্যাশ ইনফ্লো নাই, ক্যাশ আউটফ্লো নাই। এটা কি কোনো ক্যাশ আউটফ্লো আছে? না স্যার। কিন্তু আপনার এক্সপেন্ডিচার হয়ে গেল না, আপনার পিএনএল এ বড় ইম্প্যাক্ট জি চার্জ জি। হলো যে আপনার। তাহলে এইটা দিয়ে যদি আপনি শেয়ার হোল্ডারদের যে কোনো এক্সপেকটেশন, হ্যাঁ, আর্নিং অনেক ফল করবে না এটার কারণে। আচ্ছা, কিংবা অন্যভাবে বলি, এই যে এক্সপেন্ডিচারটা আপনি চার্জ করলেন, এটা যদি আমার ক্যাশ আউটফ্লো হলো না, তাহলে লিটারলি কোম্পানি সাফারার হলো। হ্যাঁ, কারণ সে একটা ক্যাশ আউটফ্লো নাই, ওই জন্য একটা এক্সপেন্ডিচার চার্জ করে সে পিএনএল এ খরচ বাড়িয়ে দিল আর কি। তো এইটা সাবসিকুয়েন্টলি এটার রিভলিউশনটা আসলো তো অনেক পরে, রিভলিউশন রিয়েলাইজ হলো অনেক পরে, কিন্তু পিএনএল তো আমার মানে একটু ইয়ে হলো না। সো এটার ক্ষেত্রে আসলে একটা প্রপার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হলো যে আমি প্রথমে একটু বেসিক্যালি বলি যে যেই পরিমাণ এডিশনাল ডেপ্রিসিয়েশন এক্সপেন্ডিচার আপনি এই রিভ্যালুয়েশনের কারণে চার্জ করবেন, এবং যেই পরিমাণ তার প্রফিট ফল করবে, সেই পরিমাণ ব্যালেন্স শিটে রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে রিটেন আর্নিংসে ট্রান্সফার করে দিবেন। কারণ আমার যে রিভ্যালুয়েশন রিজার্ভটা আছে না, ওইটা তো আমার আস্তে আস্তে অ্যাডজাস্ট হতে হবে, অ্যাসেটও তো অ্যাডজাস্ট হবে। তো রাউন্ড দ্য ইয়ারে তো অ্যাসেট যেমন অ্যাডজাস্ট হবে, রিভ্যালুয়েশন রিজার্ভটা তো আমার আমাকে রিকগনাইজ করতে হবে। তো রিভ্যালুয়েশন রিজার্ভ ইনকামে রিকগনাইজ করার ক্রাইটেরিয়া হলো যে যে পরিমাণ আপনি এক্সপেন্ডিচার চার্জ করলেন ডিপ্রিসিয়েশন, ওই পার্টটুকু আপনি রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে রিটেন আর্নিং এ ট্রান্সফার করে দেবেন। পয়েন্টগুলো আবার বলছে যে ওয়ান্স অ্যাসেট হ্যাজ বিন রিভ্যালুড অফ দ্য ফলোইং ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড, ডিপ্রিসিয়েশন মাস্ট বি চার্জ বেসড অন দ্য ভ্যালুয়েশন লেস, মানে লেটেস্ট ভ্যালুয়েশনের উপরে আপনাকে ডিপ্রিসিয়েশন চার্জ করতে হবে। দ্য হোল চার্জ মাস্ট গো টু দ্য ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার। তাহলে পুরোটা চার্জই পিএনএল এ চার্জ করতে হবে। দ্য ফাইনাল দ্য অ্যানুয়াল রিজার্ভ ট্রান্সফার মে বি মেড রিভ্যালুয়েশন রিজার্ভ টু রিটেন আর্নিংস ফর এক্সট্রা ডিপ্রিসিয়েশন অন দ্য রিভ্যালুড অ্যামাউন্ট কম্পেয়ার টু কস্ট ট্রান্সফার করতে হবে। জার্নালটা তখন ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্ট ডিপ্রিসিয়েশন যাবে, আর আদার কম্প্রেহেন্সিভ ইনকাম থেকে রিটেন আর্নিংসে শিফট হবে একটা পার্ট।
এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ডিপ্রিসিয়েশন অফ রিভ্যালুড। If a company revalues its building and decide to incorporate the revaluation info financial assessment, extract of the balance sheet ছিল বিল্ডিং ডিপ্রিসিয়েশন এবং ক্যারিং অ্যামাউন্ট দেওয়া ছিল। The building revalued ৳1 14 lakh and the useful life is 40 years. Show the relevant extract in FS. তো কি বললো এখানে যে বিল্ডিং এর ক্যারিং অ্যামাউন্ট এত ছিল, তা বিল্ডিং 1050 রিভ্যালু করছে 14 লাখ, ইউজফুল লাইফ 40 ইয়ার্স। এডিশনাল ডিপ্রিসিয়েশন চার্জ কত করছে? 1400 ডিভাইডেড বাই 40, 35 টাকা, তাই তো, পার পার ইয়ারে। এখন সেক্ষেত্রে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, আচ্ছা শুধু এই পার্টটুকু বলছে, স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল পজিশনে বিল্ডিং এর 1200, আর রিভ্যালুড হবে 200 1400, আর অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন নীল হয়ে যাবে, যেটা রিভার্স হয়ে যাবে, তাই তো। তাহলে এখন বিল্ডিং এর দাম এখন 1400 এবং ইউজফুল লাইফ হলো 40, এবং পিএনএল এ ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 35 হবে। এই 35কে যদি দেখেন, অরিজিনাল ক্যারিং অ্যামাউন্ট ছিল 1056, 1056 কে 40 দিয়ে ভাগ দিলে এবং 1400 দিয়ে ভাগ দিলে যে এডিশন অ্যামাউন্টটুকু, এটা রিভলিউশন রিজার্ভ থেকে রিটেন আর্নিংসে বুক করবে। ডিসপোজাল অফ রিভ্যালুড অ্যাসেট, যখন আপনি এই ডিসপোজ করে দিবেন, তখন ভেরি সিম্পল, তখন তো আপনি যে বলছে দ্যাট প্রফিট অন লস অন ডিসপোজাল অফ রিভ্যালুড নন কারেন্ট অ্যাসেট শুড বি ক্যালকুলেটেড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নেট সেল প্রসিড অ্যান্ড ক্যারিং অ্যামাউন্ট। হ্যাঁ, নেট সেল প্রসিড এবং ক্যারিং অ্যামাউন্টের মধ্যে যে ডিফারেন্সটা, এটা আপনাকে ইনকাম হিসেবে বুক হবে। ইট শুড বি অ্যাকাউন্টেড ফর দ্য ইনকাম স্টেটমেন্ট অফ দ্য পিরিয়ড ইন হুইচ ডিসপোজাল অকার্স। The remainder of the revaluation reserve relating to the asset should be transferred to the retained earnings. এর বাইরে যদি কোনো রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে থাকে, সেটা রিটেন আর্নিংসে ট্রান্সফার করবে। ডিসপোজাল অফ রিভ্যালুড অ্যাসেট বলছে যে property costing 750,000 was purchased on 1st January and is being depreciated over. It has no residual value. At December 20, the property was valued at 8,10,000, then no change of useful life. On 1st December, the property was sold 9 lakh. And what is the profit on disposal? So sales করছে আমি 9 লাখ টাকায়, ভ্যালুয়েশন ছিল কত? 8,10,000, লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল কত? 9 বছর ইউজ করছে, তো সো আমি 8,90,000, 2 বছর ইউজ করছে, তাই তো, সরি 2 বছর ইউজ করছে, তাহলে 1,80,000। সো ক্যারিং অ্যামাউন্ট থাকে 630, সো প্রফিট আসবে 270 টাকা, তার প্রফিট হিসাবে বুক করবে। হুম। সো key disclosure target for each class of depreciable asset disclosed must be made of depreciation method used, useful life or depreciation rate used, total depreciation charge for the period, group amount of depreciable asset and related accumulated depreciation. If the material method, a reconciliation of the carrying amount
at the beginning and the end period. For revalued asset, this includes whether an independent, আচ্ছা, সো ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে এগুলো ডিসক্লোজ করতে হয়। আর রিভ্যালুড করার ক্ষেত্রে আপনাকে ডিসক্লোজ করতে হয় যে whether an independent valuer was involved, basis of the valuation, date and the amount of valuation। যদি কোনো ভ্যালুয়েশন থাকে, কে করছে, কেন করছে, বেসিসটা কি, এবং ডেট এন্ড অ্যামাউন্ট অফ ভ্যালুয়েশন, এটা আপনাকে এডিশনালি ডিসক্লোজ করতে হয়। সো মোটামুটি আমার আইএস স্যার এই 16 এবং ডিসক্লোজারটা কি এফএক্স এ সবসময় থাকবে না শুধু ফার্স্ট ইয়ারে থাকবে? হ্যাঁ, ডিসক্লোজার তো আপনাকে এই ফার্স্ট ইয়ারে কি থাকবে, রিকগনিশন রিলেটেড ডিসক্লোজার থাকবে। আর স্যার ইয়ার 2019 স্যার রেগুলার করা হলো, এখন কি শুধু 19 সালের ফিনান্সিয়াল স্টেটমেন্টে পাওয়া যাবে না সাবসিকুয়েন্টলিও এটা থাকবে? ও, আপনি রিভলিউশনের কথা বললেন তো, হ্যাঁ, রিভলিউশনের মেইন জি স্যার। ডিসক্লোজার আপনাকে ইনিশিয়ালি আপনাকে ডিসক্লোজ করতে হবে, ইনিশিয়াল ইয়ারে। হ্যাঁ, সাবসিকুয়েন্টলি ওটা ওই পরিমাণ ডিসক্লোজার লাগে না। রিলেটেড ফাইন্যান্সিয়ালের যে যতটুকু ডিসক্লোজার, এটা তো থাকেই, বাট ফার্স্ট ইয়ারে আপনাকে প্রপার এটা ডিসক্লোজ রাখতে হবে। কবে কি ইয়া করা হয়েছে সেটা আপনাকে কন্টিনিউ, মানে ব্রডার ডিসক্লোজারটা থাকবে, এটা কন্টিনিউ। আর সেকেন্ড ইয়ার আর হবে না। এই জন্য আপনি দেখবেন অনেক কোম্পানির রিভলিউশন খুঁজতে গেলে আগের বছরের অডিট রিপোর্ট লাগে। হ্যাঁ, যে ওই পরে এটা খুঁজে পাওয়া যায় না, তো পরে আগের বছর অডিট রিপোর্ট, যে বছর রিভলিউশন করেছে ওই বছরের অডিট রিপোর্ট থেকে ডিটেল পাওয়া যায়। আচ্ছা, তো আমরা আজকে একটু ফাস্ট করছি সবকিছু মিলে ইয়াতে করে। হ্যাঁ, স্টুডেন্ট কম, আমরা একটু ফাস্ট, আমি ফাস্ট। আমরা মডেল 16, 23 এই দুইটা শেষ আলোচনা করে ফেলেছি। এরপর হলো ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট, যেটা আইএস 30। এটা ঢুকে যাচ্ছে কেন screen? আইএস 36 এ যে ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট আমরা কিভাবে করব, একটা অ্যাসেট কিভাবে ইম্পেয়ারমেন্ট করা হয়। তো an asset is impaired if its recoverable amount is below the value shown in balance sheet carrying amount। So impairment of asset বলতে বোঝাচ্ছে যে an asset is impaired if its recoverable amount is below than the carrying amount ব্যালেন্স শিটে। মানে আপনার যে রিকভারিং অ্যামাউন্ট যদি ব্যালেন্স শিটের ফিগার থেকে কম হয়, তখনই সেটা আপনার ইম্পেয়ারমেন্ট হিসেবে বুক ফর করতে হবে। সো দ্য রিকভারেবল অ্যামাউন্ট ইজ টেকেন অ্যাজ হায়ার অফ, রিকভারেবল অ্যামাউন্ট বলতে বোঝায় যে হায়ার অফ ভ্যালু, ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল অ্যান্ড ভ্যালু ইন ইউজ, এই দুইটার মধ্যে যেটা হায়ার সেটা হলো রিকভারেবল অ্যামাউন্ট। So measurement of fair value less cost to sell বলতে বোঝাচ্ছে measurement may be by way of a binding sale agreement, current market price less cost of disposal। মেজারমেন্ট অফ ভ্যালু ইন ইউজ বলতে কি বোঝাচ্ছে যে ভ্যালু ইন ইউজ ডিটারমাইন্ড বাই এস্টিমেটিং ফিউচার cash inflow and outflow to be derived from the use of the asset and its ultimate disposal, and applying the suitable discount rate স্যার উই ক্যান্ট হিয়ার ইউ।
সরি, আমার পাওয়ার ডিসকানেক্ট হয়ে গেছিল। So, এখন অডিবল আমি? Yes, sir. So, আমরা SAIS 36 এর কি ডেফিনেশন গুলো বুঝতেছিলাম যে মেজারমেন্ট অফ ভ্যালু ইন ইউজ বলতে কি বোঝাচ্ছে, মেজারমেন্ট অফ ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল বলতে কি বোঝাচ্ছে। সো ইম্পেয়ারমেন্ট আসবে, এ কোম্পানি ওনস এ কার দ্যাট ওয়াজ ইনভলভ ইন an accident at the year end. It is barely usable, so the value in use estimated taka 1000. However, the car is classic and there is a demand for the parts. The result net receivable is 3000. Opening carrying amount was 8000 and the estimated life 8 years from the start of the beginning. Identifying the recoverable স্যার amount. স্ক্রিনটা আমরা দেখা যাচ্ছে না স্যার, ওই যে দেখা যেটা যাচ্ছে না? করতেছেন স্যার এটা। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? শুয়ে থাকো, রোজা রেখেছো তো আজকে? এখন দেখা যাচ্ছে স্ক্রিনটা? এখন স্ক্রিন দেখা স্যার যাচ্ছে? ফ্রিজ হয়ে আছে। এখন তো আমি নাড়াচ্ছি না, নড়ছে? জি, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমার ওই যে মোবাইল ইন্টারনেট দিয়ে করছে, এর মধ্যে পাওয়ার আসছে, দাঁড়ান আমি একটু ওই আবার ওয়াইফাই তে শিফট করি, হ্যাঁ। মাঝখানে পাওয়ার চলে গিয়েছিল, তখন ওয়াইফাই দিয়ে মোবাইল দিয়ে শুরু করেছিলাম। এখন এখন দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার, হ্যাঁ এখন দেখা যাচ্ছে স্যার। সো এই ক্ষেত্রে ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল ছিল 3000 আর ভ্যালু ইন ইউজ হল 1000। সো দেয়ার ফর রিকভারেবল অ্যামাউন্ট ইজ হায়ার অফ কি ছিল, ভ্যালু ইন ইউজ অর ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল। তো রিকভারেবল অ্যামাউন্ট হবে 3000 টাকা। সো ইম্পেয়ারমেন্ট লস হবে 8000 মাইনাস 1000 কেন আসছে, 1000 মাইনাস 3000, রিকভারেবল 3000। সো ইম্পেয়ারমেন্ট হলো 4000 টাকার। সো ইন্ডিকেটরস অফ ইম্পেয়ারমেন্ট বলছে যে এই ইম্পেয়ারমেন্টের ইন্ডিকেটরসটা, মেজর সোর্সটা আসবে কোত্থেকে। IS 36 required that each balance sheet date an entity must assess whether there are indicators of impairment. So each balance sheet date সে চেক করবে যে তার ইম্পেয়ারমেন্টের কি স্ট্যাটাস, সে ইম্পেয়ারমেন্ট চেক করবে যে তার ইম্পেয়ারমেন্ট কোনো ব্যালেন্স শিটে ইম্পেয়ারমেন্ট আছে কিনা। The indication may be derived from within the entity itself or the external market, সেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা মার্কেট থেকে সেটাকে ডিরাইভ করবে। এক্সটার্নাল সোর্স অফ ইনফরমেশন মধ্যে বলছে যে দ্য অ্যাসেট মার্কেট ভ্যালু হ্যাজ ডিক্লাইন মোর দেন দ্য এক্সপেকটেশন চেঞ্জ, দ্য টেকনোলজিক্যাল মার্কেট, ইকোনমিক and legal environmental have had adverse effect on the entity. Interest rate have changed, thus increasing the discount used the calculating value in use.
সো এই মেজর এক্সটার্নাল সোর্স ইনফরমেশন গুলা তার জন্য জরুরি। সিমিলারলি ইন্টারনাল সোর্স অফ ইনফরমেশনের মধ্যে রয়েছে দেয়ার ইজ এ এভিডেন্স অফ অবসোলেন্স of or damage of assets, change in the way the asset is used have occurred or imminent. Evidence is available from the internal reporting indicating that the economic performance of an asset is or will be worse than expected. সো এই ধরনের ইনফরমেশন যদি হয় তখন সে ইম্পেয়ারমেন্টের জন্য মানে অ্যাসেটটাকে ইম্পেয়ার জন্য ভ্যালুয়েশন করবে, করে ইম্পেয়ারমেন্ট ফিক্সড করবে আর কি। Recognition and measurement of an impairment where there is an indication পাওয়া গেছে যে ইম্পেয়ারমেন্টের an impairment review should be carried out, the recoverable amount should be calculated, the asset should be written off to recoverable amount, এবং বাকি যে অ্যামাউন্টটুকু আছে ইম্পেয়ারমেন্ট লস সেটা ইমিডিয়েটলি ইনকাম এক্সপেন্ডিচারে আপনাকে বুক করতে বলছে। তাহলে কি হলো, যখনই আপনার ইম্পেয়ারমেন্টের এটাকে রিকভারেবল অ্যামাউন্ট আগে বের করতে হবে, করে অ্যাসেটটাকে রিকভারেবল অ্যামাউন্টে ট্রান্সফার করতে হবে, বাকিটুকু ইম্পেয়ারমেন্ট লস হিসাবে এক্সপেন্ডিচারে চার্জ করতে হবে। তো বলছে দ্য অনলি এক্সেপশন ইজ টু দিস দ্যাট ইফ দ্য ইম্পেয়ারমেন্ট রিভার্স এ প্রিভিয়াস গেইন টেকেন টু দ্য রিভলিউশন রিজার্ভ। যদি ওই যে রিভলিউশন রিজার্ভের ক্ষেত্রে এটা বললাম না ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে, কিংবা এটা অ্যাসেট হেল্ড ফর সেলের ক্ষেত্রে আমরা আলোচনা করছি যে যদি ইম্পেয়ারমেন্ট হওয়ার পরে এই আবার রিভার্স হয় তখন একটা পার্ট ইনকামে নেওয়া যেতে পারে, হ্যাঁ, কিংবা ওই পার্টটুকারি। সো ওইটা একটা এক্সেপশন আছে। ইন দিস কেস দ্য ইম্পেয়ারমেন্ট উইল বি টেকেন ফার্স্ট দ্য রিভলিউশন রিজার্ভ আনটিল দ্য রিভলিউশন গেইন ইজ রিভার্স অ্যান্ড দ্য টেকেন ইনটু দ্য ইনকাম স্টেটমেন্ট। সো যে পার্টটুকু যদি এক্সপেন্ডিচার চার্জ করা হয় অতটুকু আবার ইনকামে নেওয়া যাবে, আর আগে যদি রিভলিউশন থাকে সেটা ওইটা অতটুকু এক্সপেন্ডিচারের আগে রিভলিউশনের মধ্যে ইম্প্যাক্ট হয়। মানে ওই ট্রিটমেন্টটা একজাক্টলি সবকিছুর জন্য প্রযোজ্য রিভলিউশন। The entity owns a property which was originally purchased 3 lakh টাকা. The property has been revalued 5 lakh টাকা and with revaluation is of 2 lakh টাকা. Current carrying value ছিল 4,60,000 but the recoverable amount is only 2 lakh টাকা। তাহলে দেখেন কি হবে, যে অ্যাসেটটার কারেন্ট ক্যারিং অ্যামাউন্ট ছিল 4,60,000 আর রিকভারেবল অ্যামাউন্ট হলো 2 লাখ টাকা। আচ্ছা, হোয়াট অ্যামাউন্ট ইম্পেয়ার্ড অ্যান্ড হাউ দিস উইল ট্রিট। ইম্পেয়ারমেন্ট আসবে 4,60,000 মাইনাস রিভলিউশন। ইম্পেয়ারমেন্ট আসবে কোনটা, রিভলিউশন রিজার্ভ, যে 4,60,000 মাইনাস রিভলিউশন রিজার্ভ 2,60,000 টাকায় আসবে, তাই তো? তো তো স্যার আমাকে রিকভারেবল স্যার অ্যামাউন্ট না স্যার, ওই যে 4,60,000 থেকে যেটা মাইনাস করা হচ্ছে স্যার। হ্যাঁ, সরি, হ্যাঁ হ্যাঁ, ওই 4,60,000 টাকা রিকভার হলো 2 লাখ টাকা, তাহলে 2,60,000। হ্যাঁ, 2 লাখ টাকা রিকভার করা যাবে, তাহলে ইম্পেয়ারমেন্ট আসবে 2,60,000 টাকা, তাই তো? জি স্যার। এই 2,60,000 টাকার মধ্যে রিভলিউশন রিজার্ভে আছে না একটা পার্ট। জি 2 লাখ টাকা আছে স্যার। এখন মানে এটা তো খুব সিম্পল আলোচনা করছে 2 লাখ টাকা, কিন্তু আসলে 2 লাখ টাকাও থাকার কথা না, কারণ যেহেতু ওই যে ক্যারিং অ্যামাউন্ট 5 লাখ থেকে 60,000 শিফট করছে, একটা পার্ট কিন্তু রিভলিউশন রিজার্ভে অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু ধরে নিলাম যে এইটা 2 লাখ টাকায় পুরোটা রিভলিউশন রিজার্ভ। তাহলে এই ইম্পেয়ারমেন্টের মধ্যে 2 লাখ টাকা, 2,60,000 মধ্যে 2 লাখ যাবে রিভলিউশন রিজার্ভের সাথে অ্যাডজাস্ট, আর বাকি 60,000 টাকা এক্সপেন্ডিচার হিসেবে চার্জ করবে। কারণ আমার অ্যাসেট যখন ফল করবে প্রথম আগে আমি রিভলিউশন অ্যাডজাস্ট করব, যে এই
অ্যাসেটটাই যদি ধরে নেন এই আমাকে শোনা যাচ্ছে, জি স্যার, শোনা যাচ্ছে। যদি এটা রিকভারেবল অ্যামাউন্ট 3 লাখ টাকা থাকতো তাহলে কি হতো? এই এক্সাম্পলটা যদি রিকভারেবল অ্যামাউন্ট 3 লাখ টাকা থাকতো তাহলে ইম্পেয়ারমেন্ট হতো 1,60,000 টাকা। আর এই 1,60,000 টাকা কিন্তু আমার অ্যাডজাস্ট হতো রিভলিউশন রিজার্ভের সাথেই। সো নিউ ব্যালেন্স অফ রিভলিউশন রিজার্ভ থাকতো 40,000 টাকা, আর কোনো পিএনএল এ কোনো এক্সপেন্ডিচার চার্জ হতো না। জি। সো বেসিক্যালি এই কোশ্চেন গুলো এর আগে আসছে যে হাউ দ্য ইনিশিয়াল কস্ট অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট শুড বি মেজার্ড। লাস্ট ইয়ারের কোশ্চেন গুলোতে দা স্যার স্যার এটা আমরা মনে হয় পারবেন আপনার, ইনিশিয়াল কস্ট অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট শুড বি মেজার্ড। তারপর দ্য সার্কামস্টেন্স ইন হুইচ সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার অন থোজ অ্যাসেট শুড বি ক্যাপিটালাইজড। হ্যাঁ, এটা আমরা জানি, ওই যে ক্রাইটেরিয়া ফুলফিল করলে তারপর ক্যাপিটালাইজ করতে পারবেন। হোয়াট আর দ্য অবজেক্টিভ ফর ডিপ্রিসিয়েশন? In what circumstance is the reducing balance method are more appropriated than the straight line method? Give the reason for your answer. 4 নাম্বারটা বুঝছেন কিনা, যে কখন রিডিউসিং মেথডটা জি স্যার, যা বলছিলেন স্যার আপনি। অ্যাসেট টাইম বেইং এ অ্যাসেটের এফিসিয়েন্সি ফল করে, তখন রিডিউসিং মেথডটা। হ্যাঁ, তো সো এই ধরনের কোশ্চেন গুলো আসে আসে এই চ্যাপ্টার থেকে। প্রিভিয়াস কিছু ধরেন এরকম কোশ্চেন আসছে যে অ্যাকাউন্টিং ডেট ইনকার্ড অ্যাকুইজিশন, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেন। উম, 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 যে রাউন্ড বার্ন কোম্পানি পারচেজ এ ট্র্যাক্টর বাই মেকিং ডাউন পেমেন্ট অফ টাকা 10,000। ইন এডিশন রাউন্ড কোয়েল বার্ন সাইন অফ নোট রিকোয়ারিং মান্থলি পেমেন্ট অফ টাকা 2,000 স্টেট লাইন স্টার্টিং 1 month after purchase continuing the for total 20 months. The contract call for no interest, that the prevailing interest is 24% on similar debts. What is the correct value of asset at price? And what is the interest expense recognized 1 month after purchase? So নিচে ইয়ে দেওয়া আছে আপনার। হ্যাঁ, এখানে রেকর্ডেড ট্রাক্টর ভ্যালু আর ইন্টারেস্ট এক্সপেন্স আফটার মান্থ ফ্রিতে আপনাদেরকে ইয়ে করে দেওয়া আছে। আমি আজকের অঙ্কগুলো একটু দেখে নিয়ে নেই, আজকে একটু ফাস্ট শেষ করবো। এরপর হলো প্রিভিয়াস আরেকটা এক্সপেন্ডিচার, যে এখানেও একটা ইন্টারেস্ট ক্যাপিটালাইজেশনের ইয়ে দিয়েছে, যে যখন একটা পুল ফান্ড ইউজ করছে তারা, অ্যাকাউন্ট পেয়েবল ইউজ করছে 10% বন্ড, 12% কনস্ট্রাকশন বন্ড, এবং ইনিশিয়ালি যে ইউজ করছে এটার এগেনস্টে সে 6 মার্কের ম্যাথটা এসেছে, যে এভারেজ অ্যাকুমুলেটেড এক্সপেন্ডিচার, তারপরে আপনার এই বরোইং কস্ট কত হবে সেটার জন্য। সো এটাও আমি আপনাদের পরে ইয়ে দিয়ে দিয়েছি, আনসারটা দিয়ে দিয়েছি। সো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করে নিন। যদি কোনো প্রবলেম হয় আমরা নেক্সট সেশনে উইল ডিসকাস। আচ্ছা, আরেকটা বড় ম্যাথস এসেছে যেটা প্রায় কত মার্কের, 11 মার্ক হয়ে উঠছে। 15 মার্কের মনে হয়, মানে 11 আর 4 15 মার্কের একটা একটা ম্যাথস। সো এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের মধ্যে, হ্যাঁ। সো মোরলেস এইটার একদম ডাইরেক্ট যে আমরা যে আলোচনা করেছি এর মধ্যেই কভার করে সবকিছু, হ্যাঁ। সো এটাও ইউ প্র্যাকটিস ইন হোম। এটার ক্ষেত্রে কি কি জানতে চাইছি আমি শুধু, বরং প্রিপেয়ার ব্যালেন্স শিট এক্সট্রাক্ট ইন রিলেশন টু অ্যাবভ, মানে এক্সট্রাক্ট এই ঘটনাগুলো ব্যালেন্স শিট আপনাকে এক্সট্রাক্ট করতে বলছে, এন্ড ক্যালকুলেট দ্য ইম্পেয়ারমেন্ট লস অ্যারেজিং ক্লাসিফাইং দ্য ওল্ড ফ্যাসিলিটি অ্যাজ হেল্ড ফর সেল। আচ্ছা, সো মূল ফ্যাক্ট হলো যে এই চ্যাপ্টারতে মোরলেস কিছু না কিছু মার্কেট এক্সাম চলে আসে, আপনার কোশ্চেন চলে আসে। সো আপনাদেরকে আমরা যে আলোচনা করেছি তিনটা, যে আইএস, এটার উপর বেস করে চ্যাপ্টারটা কভার করে। সো এই ম্যাথসটাও আমি
ইয়ে করে দেওয়া আছে হোসেন তো, মানে পিছনে আনসার, এটাকে একটু শর্টকাট করে দিয়েছে, এটা আনসার দেওয়া আছে আপনাদের জন্য, হ্যাঁ। তো এইটাও আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন, যে ম্যাচটা 15 মার্কের যে ম্যাচটা, এটাকে 2 ভাগে করছি আমি, হ্যাঁ। আর আরেকটা, এটা মনে হয় এসএসসি এর বুকস থেকে না, যে এই ফুল IS-16 কিংবা এই বরোইং কস্ট রিলেটেড একটা প্রপার্টি প্ল্যান রিক্রুটমেন্টের একটা, হ্যাঁ, যে একটা ম্যাচ কি হতে পারে আর কি, হ্যাঁ। আমি দেখে পরের ক্লাসে এটা ইয়েটা দিয়ে দিব আর কি, এটার আনসারটা দিয়ে দিব আপনাদেরকে আজকে আমার, হ্যাঁ। সো এই হলো ওভারঅল 16 এই চ্যাপ্টার থেকে ম্যাথস গুলো, যদি এইগুলো একটু আমরা প্র্যাকটিস করি বাসায়, আই বিলিভ এই চ্যাপ্টারটা রেডি হয়ে যাবে। শুধু এখন কয়েকটা এই প্র্যাকটিস করতে হবে, যে রিভলিউশন, স্পেশালি রিভলিউশনের রিপ্রেসেন্টেশনটা করা, রিভলিউশনের রিভার্সটা, এগুলা আমরা একটু প্র্যাকটিস করলে আমাদের এটা, এই চ্যাপ্টারটা প্রিপারেশন হয়ে যাবে।